আল্লাহর কি লীলা খেলা যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজ থেকে 2 বছর আগে আর আমার নামে মিথ্যা মামলা দিচ্ছে, আমার লাইফ থেকে 1 বছর কেড়ে নিচ্ছে। খারাপ বলবো নাকি মানুষ বলবো না, মানে কি বলবো আমি নিজেও জানি না ভাই। এত কিছু করার পরও মানে তাদের মন মানসিকতা আমি যে কি বলবো ভাই, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওই সময় আমাকে মিথ্যা মামলা দিয়া, আমাকে কান্না করাইয়া বাংলাদেশের মানুষের কাছে আমাকে ছোট করছিল, আর সেইটা দেখে তারা অনেক খুশি। আমি সব আল্লাহর হাতে ছেড়ে দিছিলাম ওই সময়টা। আমি তো বলছিলাম যে কি বলবো, নামাজে বৈশা মানে মোনাজাত ধরছিলাম আর চোখ দিয়ে অটোমেটিক মানে পানি ঝরতেছিল। আমি বলছিলাম যে আমি যেভাবে কান্না করতেছি নামাজে বৈশা, সেম ওইরকম ভাবেই যেন তারা যেন ওইরকম ভাবে কান্না করে। সেম 2 বছর পর আবার সে আল্লাহর লীলা খেলা ভাই, কি বলবো। তো এখন এই মুহূর্তে বাপ এবং ছেলে, তার বাবার নাম সম্ভবত নাসির আঙ্কেল আর ছেলে হলো তৌহিদ আফ্রিদি, তো তারা দুইজনের সম্ভবত একই সাথে এখন রিমান্ড কাটতেছে। সরকারি কিছু তেল মাইরা কিছু সুবিধা টুবিধা আদায় করতে গিয়ে এখন কি বড় একটা ভেজালে পড়ছে ভাই। সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে, টাকা পয়সার অভাব নাই। আজকে যে ক্যামেরাম্যান গুলা তিনি দেখতেছেন গাড়িতে বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই অবগত আছেন কন্টেন্ট ক্রিয়েটর জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি তিনি গ্রেপ্তার হয়েছে, তাকে আটক করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার হওয়ার পরে একে একে তার নানা ধরনের অপকর্ম এবং বিভিন্ন ধরনের অন্যায় কর্মকাণ্ডের তথ্য সামনে আসছে। একে একে সকলেই মুখ খুলছে। তৌহিদ আফ্রিদি যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার যারা ভিডিও বানায়, যে সমস্ত সেলিব্রিটির ওপরে অত্যাচার চালিয়েছে, যাদের হয়রানি করেছে, যাদেরকে হুমকি ধামকি দিয়েছে, তারা একে একে কথা বলছে, মুখ খুলছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তৌহিদ আফ্রিদি এখন গ্রেপ্তারের পর সকলেই বলছে তার যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হয়। মিডিয়া সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করেছে, নাম দিয়েছে সকলে আফ্রিদিকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, স্বপন আহমেদ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার, আপনারা সকলেই তাকে চিনে থাকবেন। স্বপন আহমেদের সাথে তৌহিদ আফ্রিদি কী করেছিল সেটি আপনারা সকলেই কম বেশি অবগত আছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, স্বপন আহমেদ ফেসবুক লাইভে এসে তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের পরে তিনি বলছেন যে মোনাজাতে বসে কান্না করে দোয়া করেছিলাম, আল্লাহ সেই দোয়া কবুল করেছে। যেন সেও কান্না করে প্রতিনিয়ত এবং আফ্রিদির কঠিন শাস্তি দাবি করে স্বপন আহমেদ কি বলেছে আমরা সেটা শুনব। স্বপন আহমেদ কি শাস্তি চাই, আফ্রিদির কি ধরনের শাস্তি চাইলো সেটা আমরা শুনবো তার মুখ থেকেই। তার সে ভিডিওটা দেখে আসবো, তারপরে কথা বলবো। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা সঙ্গে থাকবেন আমাদের। আল্লাহর কি লীলা খেলা। যদিও চাচ্ছিলাম না কথা বলতে, কিন্তু যে পরিমাণ কল এবং SMS মেনশন, তো এইসবের জন্য কথা বলতে হচ্ছে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজ থেকে 2 বছর আগে। এখন আপনারা সবাই আমার কথা মনে পড়তেছে আপনাদের যে স্বপন আহমেদ স্ট্যাটাস কখন দিবে, স্বপন আহমেদকে জানানো দরকার সবাই। তো আজ থেকে 2 বছর আগে যে প্রতিবাদ করার কারণে আমার নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়, তারপর আমার যে লাইভে এসে যে কান্না করা, এইগুলো এখন আপনাদের মনে পড়তেছে, তাই না? তো কি বলবো, আমি আবার ওইরকম ছেলে না যে আমি চাইলে প্রতিশোধ নিতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, কিন্তু কিছু করি নাই। আর আমার নামে মিথ্যা মামলা দিচ্ছে, আমার লাইফ থেকে 1 বছর কেড়ে নিচ্ছে। আমি চাইলে আমার মামলাটা কতটা কি বলবো, খারাপ বলবো নাকি মানুষ বলবো না, মানে কি বলবো আমি নিজেও জানি না ভাই। একটা ছেলে এইভাবে কান্না করলো, তার কাছের যত মানুষ আছে সবাই তাকে বললো, বরং প্রত্যেকটা মানুষকে সে বলছে মানে রেগে রেগে কথা বলছে। তখন তারা বলছে তোমার সমস্যা, আমরা কেন কথা বলবো, আমরা কেন ছোট হইতে যাইবো, মানে তার সাথে সম্পর্ক নষ্ট হবে, এই জন্য জোর দিয়ে একটু কথা বলতে পারে নাই। এবং তারা ঝুলায় রাখছে আমার মামলাটা, তারা ঝুলায় রাখছে যেন তাদের বিষয় নিয়ে কেউ যেন কথা বলতে না পারে। কারণ আমি যে ভিডিও বানাইছি, যেহেতু আমি একজন পাবলিক ফিগার, একজন ইউটিউবার, আমি একটা ভিডিও বানাইলে সেটা লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষের কাছে চলে যায়, পৌঁছে যায়। তো এরা ভাবছে যে স্বপনকে ঝুলায় রাখি
যেন সবাই বুঝতে পারে যে আমাদের সাথে কথা বললে আমাদের ক্ষমতা ছিল তখন, মানে তখনের কথা বলতেছি, যে ক্ষমতা ছিল কেউ যেন কথা না বলে আমাদের বিষয় নিয়ে, সেই জন্য আমাকে ঝুলাই রাখছিল। তো চিন্তা করে দেখেন, হ্যাঁ, এত কিছু করার পরও মানে তাদের মন মানসিকতা আমি যে কি বলবো ভাই, মানে একটা মানুষের যদি পাথর দিয়ে যদি মন তৈরি হয়, একটা ছেলে যখন কান্না করে, আর আমি কান্না করছিলাম এবং ক্ষমা চাইছিলাম, এসব ঝামেলা শেষ করার জন্য চাইছিলাম। কি জন্য? যখন শুনছি সে নাকি অপারেশনে ছিল, আমাকে একজন বলছিল যে সে অপারেশনে ছিল, তুমি এরকম অবস্থায় তাদেরকে নিয়ে ভিডিও বানাইছো, এসব প্রতিবাদী ভিডিও বানাইছো, এখন তো এই বিষয়টা তো খারাপ লাগলো। তো এটা শোনার পর যে একটা ছেলে অপারেশনে ছিল, তখন আমি ভিডিও বানাইছি এটার জন্য, আমি মানে তখন তার কাছে ওপেন পাবলিক প্লেসে তখন আমি ক্ষমা চাইলাম। কারণটা ছিল কি, সে বলছিল যে স্বপনে আমার মা বাবাকে নিয়ে ভিডিও বানাইছে, আমাদেরকে নিয়ে ভিডিও বানাইছে, এটা 14 কোটি মানুষের কাছে পৌঁছে গেছে। বলছিল যে আমাদেরকে স্বপনে ছোট করছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওই সময় আমাকে মিথ্যা মামলা দিয়া, আমাকে কান্না করাইয়া বাংলাদেশের মানুষের কাছে আমাকে ছোট করছিল। আর সেইটা দেখে তারা অনেক খুশি, তারা অনেক খুশি। তারা আমার সেই মামলা তারা তুলে নেয়, বরং কোর্টের মাধ্যমে কোর্ট থেকে সেটা শেষ হয়ে গেছে। কোর্ট যখন জানতে পারলো যে সেই মামলাটা মিথ্যা ছিল, সেটা শেষ করে দিছে। তো এবার চিন্তা করেন, একটা মিথ্যা মামলা দিয়ে একটা ছেলের লাইফ থেকে 1 বছর কেড়ে নিছে। আমার চ্যানেল সেই ডিবি অফিসে ছিল, আমি চাইলে সেই যে ডিবি গুলো করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতাম, ওই সময়টাতে নিতে পারতাম, কিন্তু আমি নেই নাই। কারণ তারা তখন তাদেরকে মাফ করে দিছি, চাইলে আমি নিতে পারতাম। তারপর তার সাথে আরো যারা ছিল তারাও ক্ষমা চাইছে, তাদেরকে মাফ করে দিছি। মন মানসিকতা থাকা লাগে। কিন্তু এই ছেলে এত কিছু করার পরও যে বলবে যে তোমার সাথে এত কিছু হয়েছে, মনে কষ্ট রাখো না, এই কথাটা যে বলবে, চিন্তা করে দেখেন, এরা আমার মামলায় তুলে না, এরা আমাকে ঝুলায় রাখছিল 1 বছর, আমাকে ঝুলায় রাখছে। কি বলবো, মানে খারাপ যদি বলতে যাই তাহলে হয়তো খারাপেরও অপমান করা হবে। মানে তাদের উপর আমি সব আল্লাহর হাতে ছেড়ে দিছিলাম ওই সময়টাতে। আমি তো বলছিলাম যে কি বলবো, নামাজে বইসা মানে মোনাজাত ধরছিলাম আর চোখ দিয়ে অটোমেটিক মানে পানি ঝরতেছিল। আমি বলছিলাম যে আমি যেভাবে কান্না করতেছি নামাজে বইসা, সেম ওইরকম ভাবেই যেন তারা যেন ওইরকম ভাবে কান্না করে। শুধু এই কথাটা আমি বলছিলাম। সেম 2 বছর পর আবার সে কিছুদিন হলো বিয়ে করছে। তো সবকিছু মিলে গেছে, আমার অবস্থা, আমার পজিশন, আমার সবকিছু আমার সাথে তার মিলে গেছে। যেন আল্লাহ যেন বুঝায় যে দেখো পরিস্থিতি কি ছিল তখন স্বপনের, তোমার পরিস্থিতিও সেম স্বপনের মতোই করে দিলাম। আল্লাহর লীলা খেলা ভাই, কি বলবো। কিন্তু এদের প্রতি মানে তাদেরকে নিয়ে আমার কথা বলতে মানে ইচ্ছে করে না ভাই। এমন কোন মানুষ নাই তাদেরকে বুঝাই নাই, একটা মানুষ আমি বাদ রাখি নাই যে আমি কি পরিমাণ কান্না করছি। সেটা তো লাইভে তো দেখছেন, লাইভ ছাড়া যে আমি ইনবক্সের মধ্যে ভয়েস দিয়ে ফোন কলে, ফ্যাসিনেশন ভাই জানেন, ফ্যাসিনেশন ভাই যদি ভিডিওটা দেখেন আপনি তো জানেন আর আমি কতটা ইমোশনাল সেটা ভালো করেই জানেন। 1 বছর ফ্যাসিনেশন ভাই আমাকে সান্ত্বনা দিছে। ফ্যাসিনেশন ভাই বলছে যে এ যখন ইউএসএ আসবে, তাসিন ভাইয়ের কাছে যখন যাবে, তাসিনেশন ভাইয়ের কাছে যখন যাবে, তখন উনি বুঝাইয়া বলবে এই বিষয়টা শেষ করার জন্য। এবং কি তাসিনেশন ভাই এর বুঝাইয়া বলছে, বুঝাইয়া বলার পরও এই মামলা শেষ করে নাই। মিথ্যা মামলা একটা ছিল, যদি সত্য মামলা থাকতো তারা আমাকে দিয়েছিল যে আমি নাকি যে সাংবাদিক এই প্রতিবেদন তৈরি করছে তাদের সাথে নাকি আমি জড়িত ছিলাম, কিন্তু এরকম চুল পরিমাণ কিছু পাই নাই। তো এরকম দেখেন, মিথ্যা একটা মামলা দিয়া তারপরে সেটা তারা এটা সমাধান করে নাই, আমাকে ঝুলাই রাখছিল। 1 বছর পর কোর্ট থেকে সেটা আমি শেষ করছি। তো এবার চিন্তা করেন যে একজন মানুষের মন মানসিকতা কিরকম হইতে পারে। আল্লাহ এই জন্যই আমি যে তাদের উপর প্রতিশোধ নেওয়া এরকম কোনো কিছু আমার ভিতর নাই, কারণ আমি মানুষ ভাই, আমি জানোয়ার না। আমি মানুষ, আমি কোনো জানোয়ার না যে আমি সুযোগ পাইলাম সেই সুযোগটা আমি ইউজ করব, এইরকম না। যা এরা করছে আমি ওইরকম না। তাদের উপর আমার হয়তো রাগ আছে, বাট যে প্রতিশোধ নেওয়া, তাদের খারাপ অবস্থায় আমি খুশি হব, ওইরকম না। আমি মুসলিম, আমি ওইরকম তাদের মতন না। তাদের মতন না যে একজন মানুষকে কিভাবে বিপদে ফেলা যায় সেই চিন্তা করব, ক্ষমতা দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে যেভাবে পারি, ওইরকম না হয়। আমি সুযোগ থাকলেও সেটা করি না। তো এটাই
কি বলবো, আমার কিছু বলার আসে না। হয়তো তাদের উপর আমার একটু অভিমান আছে বা রাগ আছে যে কি করলো, হ্যাঁ, ঝুলায় রাখলো তারা। তারা জানতো যে স্বপন তো ওইরকম কোনো কিছু না যে আমাদের শত্রু না স্বপন, ওরাও আমার শত্রু না। এখন পর্যন্ত ওদেরকে আমি শত্রু মনে করি না, কিন্তু ওরা আমার সাথে অন্যায় করছে যা এখন পর্যন্ত এরা মাফ চায় নাই। এই জন্যই ওই সময় ওরা আমাকে মানুষের কাছে ছোট বানানোর চেষ্টা করছে, ছোট করছে আমাকে। এখন সেম আল্লাহ একদম সেম টু সেম ভাবে ওদের সাথে আমার সাথে মানে মিলাই দিতেছে সবকিছু। এই মামলা টামলার বিষয় নিয়ে আমি যেরকম ভাবে ছোট হয়েছিলাম, এখন 1000 গুণ বেশি। আমি তো তখন ছোট হয়েছি কাদের কাছে, হাতে গুনে 2-1 জনের কাছে। আর সবাই কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করছে, যে সবাই বলছিল যে স্বপন ভাইয়ের এই বিষয়টা শেষ করার জন্য। স্বপন ভাই যেহেতু নিজে বলতেছে যে আমি ভুল করছি, ক্ষমা করে দেবো, এটা সেটা বলছিল, সবাই বলছে যে এই বিষয়টা শেষ করার জন্য। সবাই তো আর জানে না যে কি জন্য মামলা দিছিল। এই যে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, আর আমি চাইলে সেই ক্ষমতা থাকা অবস্থায় আমি চাইলে সেটা নিয়ে লড়তে পারতাম, কিন্তু আমি লড়ি নাই সেটা নিয়ে, কারণ আমি সব ঝামেলায় জড়াইতে চাই নাই, আমার দরকার নাই। এই জন্য এখন পর্যন্ত সবাই আমাকে বলে যে এই বিষয় নিয়ে কথা বলার জন্য, কিন্তু আমি এই বিষয় নিয়ে কথা বলি না। কিন্তু এখন কথাটা বললাম কারণ হচ্ছে যে অনেক বেশি ফোন দিতেছিলেন আমাকে, আর এইটাই জানানোর জন্য। সবাই মনে করতেছিলেন যে সবাই আমাকে বলতেছে স্বপন ভাই এখন আপনার সুযোগ, এইটা সেটা। আরে ভাই, সুযোগ আমার আগেও ছিল, বাট আমি সুযোগে সদ্ব্যবহার করা এই অভ্যাস আমার মা বাবা আমাকে শিখায় নাই, যা তাদের মধ্যে আছে এগুলো আমাকে শিখায় নাই। ছোটবেলা থেকে মন মানসিকতা আল্লাহ আমাকে যেরকম দিচ্ছে, আমি সবসময় দোয়া করি আমার মন মানসিকতা এরকম যেন সবসময় থাকে, কারণ আমি নিজের চাইতে অন্যের কথা সবসময় চিন্তা করি। তো এইটাই। তো যাই হোক, আর আমার কষ্ট এইটাই যে দেখেন কিরকম মানুষ হইতে পারে এত কিছু করার পরও, যে যদি ক্ষমা যদি চাইতো, একটা কথা ছিল তাদের মধ্যে যে একটা অনুতপ্ত থাকবে, অনুতপ্তটা পর্যন্ত নাই। এই জন্য আল্লাহ ধরছে, এই জন্য আল্লাহ বলছে যে তোদের মধ্যে যেহেতু চুল পরিমাণ অনুতপ্ত নাই, তাহলে তোদেরকে একটা শিক্ষা দিই। কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। চুল পরিমাণ অনুতপ্ত নাই, যদি থাকতো তাহলে হয়তো আজকে এই অবস্থা হয় না। সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে, টাকা পয়সার অভাব নাই। আজকে যে ক্যামেরাম্যান গুলা তিনি দেখতেছেন গাড়িতে বসে, সবাই তিনি গ্রেপ্তার হয়েছে, আদালতে তোলা হচ্ছে জন্য ভিডিও রেকর্ড করতেছে। এখন তো সামনে হাত করা দেখেছেন, তাকে আদালতে তোলার সময় পিছনে হাত করাটা পিছনে দিয়ে রাখছিল। এই কাজটা সে একজনের সাথে করেছে, সায়েমের সাথে করেছে। সায়েম তাকে নিয়ে একটা ভিডিও বানাইছিল, তাকে ডিবিতে টাকা হয়েছে, এবং তৌহিদ আফ্রিদি ভিডিও কলে ছিল, তার মুখে কাপড় দিয়ে আচ্ছারে আঘাত করছে এবং ক্ষমা চাওয়াইছে। এবং ভিডিও কলে সে হাসছে এবং দেখছে, বুঝতে পারতেছেন? স্বপন আহমেদ তারা নিয়ে ভিডিও করছিল, তার জীবনটাই মনে নষ্ট হয়ে যায় 1 বছর। তাকে নিয়ে ঠুনকো ভাবে কেউ কোনো কথা বললে সে নিতে পারতো না। ভাই আমি তো বেঁচে গেছি যে তারা নিয়ে কেউ 1 ফোঁটা যদি কথা বলতো, সে তার সাথে যোগাযোগ করতো বিভিন্ন ভাবে, আইনজীবী আইন প্রশাসন দিয়ে তারা ভয় দেখায়, তো মানে ক্ষমা চায় মনে গুল পায় না। এমন অনেক উদাহরণ এখন ঘুরে বেড়াচ্ছে। অনেকের কষ্ট লাগতেছে, দেখেন ভাই, ওনারে এইভাবে দেখতে আমাদেরও কষ্ট লাগতেছে, কিন্তু উনি যে ক্ষমতার অপব্যবহার দেখাইছে সেটা একটু ভাবেন। কত মানুষকে এই যে মানে সেটা পরে আসতেছি, তার আদালতে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা দেখেছেন ছবি ভিডিওগুলো আজকে দেখেছেন, মানে সে হাসফাস করতেছে, সে অসুস্থ, খারাপ লাগতেছে আমারও দেখে সে অসুস্থ। এবং শুনেছিলাম অসুস্থতার কথা, এর আগে শুনেছিলাম। তার কথায় আগে মানুষজনের হাত করা পরায়া উত্তম মাধ্যম দেওয়া হইতো, সেই পর্যায়ে সে চলে গেছে। তাকে হাত করা পরানো হয়েছে, কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, কারাগারেও হয়তো পাঠানো হবে, রিমান্ডও যাচ্ছে। এটা কি ফলাফল না? পাচ্ছে না সে? যেটা বলতেছিলাম, এক জায়গায় দেখলাম যে কথা আসতেছে যে তার নাকি ক্যান্সার হয়েছে, তার নাকি কিডনিতে অনেক বড় সমস্যা। আমি শুনেছিলাম, অনেক ভিডিওতে শুনেছিলাম তার সমস্যা রয়েছে। তো তিনি বিয়ে করেছিলেন, আপনারা জানেন বিয়ে করেছিলেন। তাকে যেভাবে গ্রেপ্তার করা হইলো, তার স্ত্রীকে দেখলাম যে বলতেছিল তাকে যেতে দিবে না, এমন ব্যাপার স্যাপার। অনেকেই বিভিন্ন রকম কথাবার্তা আসছে, তার স্ত্রী অন্তঃসত্ত্বা, সামনে তারা বাবা মা হতে যাচ্ছে। তো এই পর্যায়ে আসলে প্রকৃতপক্ষে তাকে এইভাবে নিয়ে যাওয়া উচিত কিনা, একজন স্বামীর তো স্ত্রীর প্রতি দায়িত্ব থাকে। তো টাইম ফ্রেম নিয়ে অনেকের কথা আছে। কিছু মানুষজন বলতেছে যে বিয়ে তো করলো এই দিন, তার 6 মাসের কিভাবে অন্তঃসত্ত্বা হয়। তবে কিছু তথ্য যাচাই করে যারা, তারা বলতেছে যে না, ওনার বিয়ে কমপক্ষে 9 মাস আগে হয়েছে। রাহির কথা আসতেছে, রাহি যার সাথে তাকে দেখা যায় তো সবসময়, অনেকেই মানে বিভিন্ন রকম চামচা রামচা বের কথাবার্তা বলতেছে রাহির সাথে। অনেক জায়গায় প্রকাশ পাচ্ছে যে রাহি নাকি
তহিদ আফ্রিদিদের ধরাই দিছে, সব তথ্য প্রশাসনের কাছে সে দিছে। কিন্তু রাহির বক্তব্য শুনলাম লাস্ট ম্যাচ যে না আমি তো দিই নাই, এগুলো সব ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, ভুয়া তথ্য এগুলো সব। জাস্ট মানে কল্পনা করেন যে মানুষের পরিবর্তন দেখেন, মানুষ একসময় কি ছিল কি হয়ে গেল। এখন আবেগের জায়গায় আসেন, আজকে যে আদালতে যে ঘটনাগুলো ঘটছে, তিনি নিজেকে অসুস্থ দেখানোর যথেষ্ট পুরোটা অসুস্থ দেখেছি আমরা, বা নিজে দেখাতে চাইছে, এটা আমরা দেখলাম, ফুটেজ দেখা যায়, তাই না? ব্যাপক অসুস্থ, যতটুকু সময় ফুটেজ আসছে ব্যাপক অসুস্থ, এবং এত মানুষের চাপ। ভাই এর আগেও তো বিভিন্ন জায়গায় গিয়ে এরকম চাপ সহ্য করছে, কিন্তু সেই চাপ আর এই চাপ এক অন্যরকম ব্যাপার। তো তহিদ আফ্রিদির একটা মূল দোষ ছিল কি জানেন? সেই সময় পুরো সোশ্যাল মিডিয়াকে একটা মানে তাদের পক্ষ নিয়ে একটা পজিটিভ ভাইব দেওয়া, এটা তিনি করেছেন এবং তার ইন্ধন রয়েছেন। এখন তাকে দেখে অনেকের খারাপ লাগতেছে যে এত বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হ্যাঁ ভাই, বাড়াবাড়ি তো হচ্ছেই। এর চেয়ে বড় বড় রাঘব বোয়াল যারা আছে, যারা দেশ থেকে নাই হয়ে গেছে, খুব সুন্দরভাবে তাদেরকে আমি অনেকদিন থাকতে দেখেছি, দেশে থাকতে দেখেছি, টাকা পয়সা তো কম নেই, দেশ ছেড়ে তো চলে যেতে পারতো, এটা তো সত্য কথা। প্রথম বিষয় আমার কাছে যদি বলেন যে ভাই আপনি বিষয়টা কিভাবে দেখছেন, প্রথম কথা হইতেছে তহিদ আফ্রিদি ক্ষমতার অপব্যবহার করেছে যখন তার ফ্রেম ছিল তুঙ্গে। তার বিরুদ্ধে কেউ কথা বললে সে এক ফোঁটাও নিতে পারতো না, তাকে আইন দিয়ে প্রশাসন দিয়ে আঘাত করতো বা ভয় দেখাতো। 3 নম্বর কথা হচ্ছে সে যেহেতু তার এই ফায়দাগুলো নিচে প্রশাসনের কাছ থেকে, ওই পক্ষের কাছ থেকে, তাই তাদের চামচামি তার করা লাগছে, এবং তিনি স্রোতের বিপরীতে ছিলেন ওই সময়টাতে, এবং আমরা অনেকজনকে হারাইছি সেই সময়টাতে, তো সেটার ফল হয়তো সে পাচ্ছে। তবে এখানে তিনি 11 নম্বর আসামি, তার বাবা 22 নম্বর আসামি, তার অবশ্যই বেশ কয়েকদিন কারাগারে থাকতে হবে। এখন শেষ পরিণতি কি হয় বলা যাচ্ছে না। তহিদ আফ্রিদিকে গত রাতে গ্রেপ্তারের পর আজকে ঢাকায় আনা হয়েছে এবং তাকে আদালতে তোলা হয়েছে। আদালত ওই হত্যা মামলায় তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এটা মানে এরকমই হবে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন রিমান্ডে। কিন্তু আমি প্রথম আলোর পুরো রিপোর্টটা পড়লাম যে কাঠগড়ায় রেলিং ধরে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন তহিদ আফ্রিদি, এটা শিরোনাম। ক্যাপশনটা দেখেন, তহিদ আফ্রিদির একটা ছবি দেওয়া হয়েছে। সেই ছবি এবং ক্যাপশন পড়লে যে কারোরই মনে একটু দাগ কাটবে যে কি দরকার ছিল, মানে এত বাড়াবাড়ির দরকার কি, এমন কি অপরাধী সে, এটাই কিন্তু আপনার মনে প্রশ্ন জাগবে। আমি কিন্তু বারবার এই কথাটাই ভিডিওতে বলছিলাম যে এদের একটা সামাজিক পরিচিতি আছে, সুনাম আছে, মানে সুনাম বলতে আমি বলবো জনপ্রিয়তা আছে, আমি সুনাম বলাটা হয়তো ঠিক না। এক সময় তো সুনাম ছিল, সেই সুনামকে জনপ্রিয়তাকে পুঁজি করে তারা ক্ষমতার চর্চা করেছে, অপব্যবহার করেছে, এবং এই আন্দোলনের পক্ষের আসেনি, বরং বিপক্ষে কাজ করেছে। ডিবি হারুনের ঘনিষ্ঠতার অনেক নমুনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। কিন্তু যেটা হয় যে মোটা দাগে তো এর চেয়ে অনেক বড় বড় অপরাধ করেছে, সত্যি সত্যি গুলি চালিয়েছে, সত্যি সত্যি নানা অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছে, মানে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, 100 কোটি টাকা পাচার। সেই তুলনায় তো তহিদ আফ্রিদি কিছুই না। এটা এক ধরনের চামচামি, এক ধরনের ওইটার ব্যবহার করা। আমি বললাম তো মাই টিভির ওই মালিক নাসিরুদ্দিন সাথী, এই তহিদ আফ্রিদির বাবা, এরা সবাই মিলে একটা ক্ষমতার একটা চক্র, এই শেখ হাসিনার ক্ষমতার একটা অংশ। এটা অপরাধ, কিন্তু আপনি মোটা দাগের বড় বড় মানে বিষয় না ধরে এইগুলি নিয়ে নাড়াচাড়া করাতে হচ্ছে, যেটা সেটা মানুষের মধ্যে একটা সহানুভূতি জাগাচ্ছে। দেখেন তহিদ আফ্রিদির একটা অসহায় চেহারা, এবং সে হাঁপাচ্ছে, ক্যাপশনেই আছে আদালতের হাজতখানা থেকে এজলাসে আনার সময় সিঁড়িতে হাঁপাতে থাকেন তহিদ আফ্রিদি। সে হাঁপাচ্ছিল, কেন হাঁপাচ্ছিল জানি না, বলা হচ্ছিল যে সে অসুস্থ, এটাও হইতেও পারে, এটা বানানো যাতে সে রিমান্ড পায়, সহানুভূতি তৈরি করার জন্য, এটাও হইতে পারে। আবার সত্যি সত্যি হইতে পারে, মানুষের তোর অসুখ বিসুখ কার কি আছে এটা তো বলা যাবে না। কিন্তু বর্ণনাটা আপনি পুরো রিপোর্টটা পড়লে যেটা আসবে যে সে কতখানি বড় অপরাধী, সেটা কিন্তু এই রিপোর্টের মধ্যে দিয়ে প্রমাণ হলো না। প্রমাণ যেটা হলো তার পুরো বর্ণনা, তাকে কিভাবে আনা হলো, পুলিশের হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, 2 হাত পেছনে নিয়ে হাত পরানো, তহিদ আফ্রিদিকে একটা সরু গলি দিয়ে হাজতখানা থেকে বের করে আনে পুলিশ। এই সময় তাকে ঘিরে ধরেন অন্তত 100 জন টিকটকার এবং ইউটিউবার ভিড় করেছে, যেহেতু সে একটা অত্যন্ত কি বলবো জনপ্রিয়, তার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার বা ফলোয়ার আছে,
তার কন্টেন্ট প্রচুর তরুণরা দেখে, তারা হয়তো ভিড় করছে বা তাকে নিয়ে হয়তো কন্টেন্ট বানালে এটা খাবে, সেই হিসাব করেও আসছে। এবং পুরো বর্ণনাতেও দেখা যাচ্ছে, যেটা বলা হচ্ছে যে প্রথমে তাকে নিচ থেকে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে দোতলায় আনা হয়, সিঁড়ির মাঝপথে আবারও হাঁপাতে থাকেন তহিদ আফ্রিদি। তখন তার দুই বাহু ধরে সিঁড়ি দিয়ে উপরে উঠাতে থাকে। দোতলায় আসার পর তিনি বেশ কিছুক্ষণ হাঁপাতে থাকেন, তখন পুলিশ সদস্যরা তার হাত কড়া এবং হেলমেট খুলে দেন। তখন তহিদ আফ্রিদি পুলিশের দুই বাহু জড়িয়ে ধরে সিঁড়ি ভেঙে উপরে আসতে থাকেন। পুরোটাই হলো একটা সহানুভূতি তৈরি করার মতন বর্ণনা বা কর্মকাণ্ড যেটা হয়েছে, সেটাই প্রথম আলো তুলে ধরেছে। প্রথম আলো বানায়নি, কিন্তু পুরো বর্ণনাটা এবং তার এই অবস্থাটা আসলে বলতে গেলে মানুষকে সহানুভূতি মানে যোগাবে। তার এই পরিস্থিতি বা এই অবস্থার ওই যে বারবার মনে হইতে থাকবে যে কি দরকার ছিল, এগুলো কি সরকার বাড়াবাড়ি করছে না? এগুলি কোনো বড় বিষয়? বড় বড় অপরাধীরা দেশ ছেড়ে চলে গেছে, আর দেশে যারা আছে এখন এই সিসকে সেগুলিকে ধরে ধরে কাহিনী বানানো, 1 বছর পর 5ই আগস্টের পর আরো 1 বছর পর এসে এখন মনে করতেছে যে সে হত্যা মামলার আসামি। যাক, 30 মিনিট ছিল আদালতে, সে সময় দুই পক্ষের মধ্যে যুক্তিতর্ক হয়, যুক্তিতর্কের পরে রিমান্ডে দিয়েছে এবং যথারীতি আবার সেই একইভাবে তাকে নিয়ে যাওয়া হয়। তো এই রিপোর্টের যেটার মানে উপসংহার যদি টানা যায়, এতে সরকারের খুব একটা প্লাস পয়েন্ট কিন্তু হইল না। যে সরকার একটা খুব ভালো কাজ করলো, একটা সাংঘাতিক একটা অপরাধীকে ধরলো, এটা কিন্তু কেউ মনে করবে না। বরং মনে হবে দূরে, এটা তো ইগনোর করলে পারতো, এটা তো ওভারলুক করা দরকার ছিল, কি দরকার আছে এই সমস্ত গুলি করা। বরং আমি বারবার বলছি যে এইগুলিকে ধরতে গেলে অন্য সত্যিকারের কাহিনী নিয়ে আসতে হবে, সত্যিকারের ঘটনা নিয়ে আসতে হবে, সেইভাবে মামলা করতে হবে। এইভাবে গণহারে হত্যা মামলা দিয়ে আটক করে রিমান্ডে নিলে যে খুব এটা সত্যতা, এটা মানুষ মনে করবে যে হ্যাঁ সত্যি সত্যি সে হত্যা মামলার আসামি, সে বোধহয় যুক্ত ছিল এই ঘটনার সঙ্গে। বিষয়টা সেরকম না। এটাই বললাম যে এটা শ্রেণী বিভাজনটা করতে হবে। প্রচুর অপরাধী, আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে যুক্ত বহু মানুষ আছে। আপনি ক্যাটাগরি যদি না করে সবাইকে এ ক্যাটাগরিতে ফেলান, অর্থাৎ ওই আসাদুজ্জামান কামালও যা, হাসিনাও তাই, তহিদ আফ্রিদিও তাই, এইভাবে যদি ক্যাটাগরি করেন এটা ভুল হবে, ভুল সিগন্যাল যাবে এবং এটা শেষ পর্যন্ত বুমেরাংও হতে পারে। তো গতকাল 24 তারিখ তৌহিদ আফ্রিদিকে বরিশালের একটি জায়গা থেকে তাকে অ্যারেস্ট করা হয়। ঢাকার যে সিআইডি পুলিশ রয়েছে, তো তাদের একটি দল বরিশাল থেকে তাকে তুলে নিয়ে আসে। তো এখন তুলে আনার পর তো তাকে তো আদালতে হাজির করছে 24 ঘন্টার ভিতরেই। বাংলাদেশের আইন অনুযায়ী কেউ যদি অ্যারেস্ট হয় তাহলে তাকে আদালতে হাজির করতে হয়। তো আদালতে হাজির করার সময় তো তাকে তার জন্য 7 দিনের রিমান্ড চেয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা। তো পুলিশ 7 দিনের এগেইনস্টে গিয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তো এখন এই মুহূর্তে বাপ এবং ছেলে, তার বাবার নাম সম্ভবত নাসির আঙ্কেল আর ছেলে হলো তৌহিদ আফ্রিদি, তো তারা দুইজনের সম্ভবত একই সাথে এখন রিমান্ড কাটতেছে। তো পুরো ঘটনাটা আমি একটুখানি শুনাই, তারপরে একটা শকিং নিউজ রয়েছে আপনাদের জন্য। সেটা হলো দেখেন, এই যে হত্যা মামলার যে আসামি তৌহিদ আফ্রিদির এই যে কি কারণে অ্যারেস্ট হলো তারা তো কম বেশি আপনারা জানেন। তো তৌহিদ আফ্রিদি কেউ বিশ্বাস করবে না ভাই। তৌহিদ আফ্রিদিকে যাত্রাবাড়ি চৌরাস্তায় গিয়ে মাইপিট করতে গেছে, তারপরে শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে সাথে নেয়, এটা কেউ বিশ্বাস করবে না। তো মোটামুটি যেটা বলা যায় এটা হলো কি বলে পলিটিক্যালি মোটিভেটেড যে কেসগুলো রয়েছে তার মধ্যে এটা হলো একটা। যেহেতু আওয়ামী লীগের খুব কাছাকাছি সে ছিল, হারুন ভাইয়ের দোকানে ঠিকঠাক মতো, হারুন ভাইয়ের ভাতের দোকানে ঠিকঠাক মতো যাতায়াত করতো। তারপরে শেখ হাসিনা আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যাই বলে না কেন বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, তার মোটামুটি ভালোই নেটওয়ার্ক ছিল। তো শুনছি তার বাবা যে রয়েছেন সেও বলে আরেক মহিলার কাগজপত্র জাল কইরা তো তার টিভি চ্যানেল বলে তার নামে করে নিয়েছে। তো ঘটনা একটু পরে আমি আপনাদেরকে শোনাই, তারপর ফিনিশিং দিয়েছি। এখানে লেখা আছে, বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানী যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলা আছে, যে মারা গিয়েছেন, হত্যা হয়েছেন, তার নাম হলো আসাদুল হক বাবু। তো বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, আচ্ছা তার বাবার নাম হলো নাসির উদ্দিন সাথী, সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারপর লিখেছেন, সোমবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সারা ফারজানা হক তার এই রিমান্ড মঞ্জুর করেন, 5 দিনের রিমান্ড মঞ্জুর করছেন। আচ্ছা, এদিন দুপুর 2:25 তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এই সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান জিজ্ঞাসাবাদের জন্য তাকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানির সময় তাকে ইজলাসে তোলা হয়। রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ 7 দিনের রিমান্ড মঞ্জুর চেয়ে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন। আচ্ছা, রোববার রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে। এর আগে 17 আগস্ট রাজধানী গুলশান থেকে আফ্রিদির বাবা
আফ্রিদির বাবা নাসিরকে গ্রেফতার করা হয়। পরদিন এই মামলায় তার 5 দিনের রিমান্ডও মঞ্জুর করে আদালত। তো যাই হোক, তার বাবা নাসির উদ্দিন 17 তারিখে অ্যারেস্ট হলেন, আর তার ছেলে অ্যারেস্ট হলেন হলো 24 তারিখ। তো 17 আর 24 কত, দিকে 4 দিন, এদিকে 3 দিন, 7 দিনের ব্যবধানে বাপ ছেলে দুজনই অ্যারেস্ট হয়েছেন। এখন বাপের 5 দিনের রিমান্ড কাটতেছে হলো ডিবিতে, আর এখন পোলা গতকাল যে তৌহিদ আফ্রিদি অ্যারেস্ট হলেন, তো সেও এখন 7 দিনের, তো চেয়েছিল রিমান্ড, তো 5 দিনের রিমান্ডে সেও এখন ডিবিতে রয়েছে। এই হলো ভাই অবস্থা। তবে সবচেয়ে একটা দুঃখজনক ব্যাপার হলো ভাই, কারো ব্যক্তিগত জিনিসপত্র, প্রাইভেসি ইস্যু আছে, অনেক কনফিডেন্সিয়াল ম্যাটারও আছে, বুঝছেন। তো এগুলো যে মানে হঠাৎ যদি সোশ্যাল মিডিয়ায় এগুলো প্রকাশ পেয়ে যায় তো ভাই বিরাট সমস্যা। তো এখন তার যে আইনজীবী তো প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বলতেছে যে তৌহিদ আফ্রিদির যে লিভার তো বুঝছেন, তো তৌহিদ আফ্রিদির লিভারের প্রায় অর্ধেকটাই নষ্ট হয়ে গেছে, লাস্টে ক্যান্সার আক্রান্ত। তো আমরা তো তাকে যোগ করে হাসি ঠাট্টা করে, বুঝছেন, ধর মার কাট, ঠিক আছে, ওরে রিমান্ডে নিয়ে যাও, ওরে ওই মুরগির ডিমে হবে না, ওকে উট পাখির ডিম দাও, বুঝছেন, এগুলো আমরা বলি, মানে আমি বলি না, আপনারা বলেন নাকি, কমেন্টে গেলে দেখা যায়। তো আপনারা যারা তাকে ঘৃণা করেন বা অপছন্দ করেন নানান কারণে, কারণ এই গত বছর অগাস্ট মাসে তার যে কন্ট্রিবিউশন কিছুই ছিল না, উল্টায় ছাত্র জনতার বিপক্ষে উনি বিভিন্ন পোস্টার্স করেছেন, তারপরে দীর্ঘ 1 বছর পলাইছিলেন। এখন দীর্ঘ 1 বছর যে পালিয়ে উনি ছিলেন, দেশের বাইরে ছিলেন না, দেশের ভিতরে বিভিন্ন জায়গায় লুকিয়েছিলেন, কারণ এই তৌহিদ আফ্রিদির কিন্তু 5 বছর 10 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা রয়েছে আমেরিকার। এই তৌহিদ আফ্রিদিরও 5-10 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা রয়েছে আমেরিকা। চাইলে উনি আমেরিকাতে আসতে পারেন, কিন্তু কোনো কারণে উনি নেটওয়ার্ক ঠিক করতে পারেনি, কোনো কারণে তার বাবা নাসির এবং সে নেটওয়ার্ক ঠিক করতে পারেনি, কারণ তাদেরকে যদি আমেরিকাতে আসতে হয় তাহলে তো কি হবে, ওই এয়ারপোর্ট দিয়ে আসতে হবে, এয়ারপোর্টে ক্লিয়ারেন্সটা পায়নি। তো অন্যান্য যে নেতা ফেতা যারা আছে, যেমন মনে করেন আমাদের বেনজির আহমেদ, তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট, তারপরে বিভিন্ন অভিযোগ ছিল, তো তাকেও আমরা দেখেছি যে সে কীভাবে দিয়ে চলে গেল, এয়ারপোর্ট দিয়ে চলে গেল, তাই না? তাকেও আমরা দেখেছি কীভাবে সে এয়ারপোর্ট দিয়ে চলে গেল, কিন্তু নেটওয়ার্ক ভালো ছিল বেনজির ভাইয়ার। কিন্তু তারা এই ক্ষেত্রে নাসির, তার বাপ্পু নাসির এবং তৌহিদ আফ্রিদি, তো তারা তো ঠিকঠাক মতো নেটওয়ার্ক করতে পারে, তারপরে এয়ারপোর্ট দিয়ে যাওয়ার মতো সাহস তারা পায়নি। তো এখন বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরেছিল, তো এখন তো বরিশালে যেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলো, মানে উদ্ধার করে কেউ তাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো, তো তার বোর কান্নাকাটি দেখে খুব খারাপ লাগলো। তো শুনলাম তার বউ 6 মাসের প্রেগনেন্ট। তো এখন অনেকে বলা করতেছেন আমার এই ফেসবুক ওয়ালে এসে যে সে তো ভাই বিয়ে করছে 3 মাস আগে, তো তার বউ 6 মাসে প্রেগনেন্ট কেমন হয়? তো এটা আমার মাথায় ঢুকে না, হয়তো বিয়ের আগে কিছু হয়ে গেছে তো তারপরে বিয়ে করছে, এটা অসম্ভব কিছু না, বুঝছেন, অসম্ভব কিছু না। আর সবচেয়ে বড় যে কথাটা, তার যদি সত্যি এই ক্যান্সার আক্রান্ত হয়ে থাকে ভাই, ক্যান্সার আক্রান্ত হয়ে থাকলে বাংলাদেশে তো ক্যান্সারের ওই ধরনের মানে টপ ট্রিটমেন্ট নাই, এর জন্য তাকে ইউরোপ আমেরিকাতে আসতে হবে, আর ক্যান্সার হলে সবাই যে বাঁচে তাও না, একটা নির্দিষ্ট সময় পর মানুষ এই ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। সব ক্যান্সার রোগে যে বেঁচে যায় তা তো না, 50-50 চান্স, বাঁচতে পারে মরতে পারে। তো এখন তৌহিদ আফ্রিদির মতো এরকম একটা হাসি খুশি ছেলে, সারাদিন দৌড়ঝাঁপ করে, কন্টেন্ট ক্রিয়েট করে, ভালোই তো, খুব খারাপ কি, তাই না? তো এখন এই পলিটিক্সের সাথে ইনভলভ টেন্ডল হয়ে কিছু সরকারি কিছু তেল মাইরা কিছু সুবিধা আদায় করতে গিয়ে এখন কি বড় একটা ভেজাল পড়ছে ভাই, কি বড় একটা ভেজাল পড়ছে। সত্যি তার ক্যান্সার যদি হয়ে থাকে তো বেশি দিন তার বাঁচার কথা না। আর দ্বিতীয় কথা হলো তার ফলে লিভারও নষ্ট হয়ে গেছে অর্ধেক। তো এটা তো ভাই খুবই একটা শকিং নিউজ। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, বন্ধুগণ, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, তৌহিদ আফ্রিদি তিনি তার বাপের টাকা আছে, তার পাওয়ার খাটিয়ে যা ইচ্ছা তাই করেছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এখন গ্রেপ্তারের পরে একে একে তাদের মুখোশ উন্মোচন হচ্ছে। পর্দার আড়ালে যে একটা ভয়ানক রূপ রয়েছে আফ্রিদির, সেটি সকলেই জানতে পারছে, সকলেই প্রকাশ করছে। যারা তৌহিদ আফ্রিদির কাছে অত্যাচারের শিকার হয়েছে, তৌহিদ আফ্রিদির হাতে যারা অত্যাচারের শিকার হয়েছে, তারা এখন মুখ খুলছে, সেগুলো প্রকাশ করছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, যাই হোক, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত, ওপিনিয়নটা কি, আপনারা কি বলতে চান আফ্রিদিকে নিয়ে, এবং আপনারা কি চান আফ্রিদির শাস্তি হোক? যদি চান তাহলে সেটি জানাবেন, কী ধরনের শাস্তি দিলে তার শিক্ষা হবে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, অন্যদিকে স্বপন আহমেদ যে কথা বলেছে, স্বপন আহমেদের বক্তব্য নিয়ে আপনারা জানাবেন আপনাদের মতামত। সেদিন স্বপন আহমেদের চোখের পানি দেখে সকলেই কান্না করেছিল, আল্লাহর কাছে বিচার চেয়েছিল সকলেই, যেন একদিন এই আফ্রিদিও মানুষের কাছে অপমানিত ও লাঞ্ছিত হয়। আল্লাহ স্বপনের দোয়া কবুল করেছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটি আবারও প্রমাণিত হলো।
ভালো থাকবেন। আপনারা আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি মতামত জানাবেন কমেন্ট করে।